No, no, no. What? No, 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 don't do that! I thought we were having a nice day. We are. Sit Why down. does it matter? I thought we were having a nice We are. day. We are. It's okay. গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব সম্প্রতি একটা সিনেমা খুব ভাইরাল হয়েছে পুরো ওয়ার্ল্ডে, যেটার নাম হচ্ছে অবসেশন, যার অর্থ হচ্ছে অতিরিক্ত আসক্তি। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে একটা মজার ফ্যাক্ট রয়েছে। এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি লাভজনক সিনেমা। এর কারণটা হচ্ছে সিনেমাটি তৈরি করেছে ইয়াং পোলাপাইন, জেনজি পোলাপান তৈরি করেছে শখের বসে, এবং সিনেমাটি মনে করে একটা ইউটিউব ভিডিও বানাতে যে টাকা খরচ হয় তার চেয়ে কম খরচ। আমেরিকান একটা ইউটিউবাররা কিন্তু অনেক টাকা খরচ করে একটা ভিডিও তৈরি করতে, তো সেই হিসেবে এখানে খরচ করা হয়েছে মাত্র 1,20,00,000 টাকা। কিন্তু এই সিনেমাটা হারামজাদা আয় করেছে কত জানো? পুরো পৃথিবীতে 2700 কোটি টাকা। মানে ভাই, এটা কিছু হইলো? তো এই তুলনা করলে কি হয় যে 1 কোটি টাকা খাটিয়ে প্রায় 2টা বুর্জ খলিফা কেনার টাকা তুমি অর্জন করে ফেলেছো, ভাবা যায়? তো যাই হোক, সিনেমাটার IMDb রেট অনেক ভালো, 10-এ 8.1, এবং এই সিনেমাতে একটা হিডেন মেসেজ দেওয়া হয়েছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু একটু হরর ওয়েতে। তবে গাইজ, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, স্যাভেজ অন নামে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে কিন্তু অনেক প্রোডাক্ট ওঠানো হয়েছে, এবং এখানে আমাদের বর্তমানে যে স্পেশাল জিনিসগুলো চলছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জার্সি। আমরা এখানে অনেক ভালো মানের প্লেয়ার এডিশনের এবং ফ্যান এডিশনের জার্সি উঠিয়েছি। কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই, আর বাজার মূল্যের চেয়ে অন্তত 100 থেকে 150 টাকা কম মূল্যে আমরা প্লেয়ার এডিশনে জার্সি দিচ্ছি। ইভেন কয়েকদিন আগে আমরা প্লেয়ার এডিশনের জার্সি 990 টাকায় বিক্রি করেছি, কিন্তু আমাদের সাপ্লাইয়ের দাম বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের 100 টাকা দাম বাড়াতে হয়েছে। এখন সেই জার্সি 1090 টাকায় সেল হচ্ছে। তো তোমরা ওখান থেকে নিশ্চিন্তে জার্সি অর্ডার করতে পারো তোমার প্রিয় দলের। তবে ওয়েবসাইটটা একবার ঘুরে আসো, কারণ সেখানে অনেক এনিমে টি-শার্ট রয়েছে, অনেক ভালো মানের জুতা রয়েছে, এবং নিঃসন্দেহে অনেক কম মূল্যে। এছাড়াও মেয়েদের ড্রেস রয়েছে, ঘড়ি রয়েছে, এবং আস্তে আস্তে অনেক প্রোডাক্ট অ্যাড হবে। এবং তুমি যদি একজন সেলার হয়ে থাকো, তোমার যদি কোনো প্রোডাক্ট থাকে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমার প্রোডাক্টও কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবে। আবার আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কিনতেও পারবে। তো আমাদের অডিয়েন্সের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যাতে তোমরা যারা সেল করতে চাও তারা আমাদের সাথে সেল করতে পারো, এবং যারা ক্রয় করতে চাও নিশ্চিন্তে ক্রয় করতে পারো। তো অন্তত একবার হলেও স্যাভেজন ওয়েবসাইটটা ঘুরে আসো এবং প্রিয় দলের জার্সি অর্ডার করো। তো সিনেমা শুরু হয় ছোট্ট একটা ডাইনার থেকে, যেখানে বিয়ার নামের একটা ছেলে একটা ওয়েট্রেসকে সামনে বসিয়ে তার ফিলিংস এক্সপ্রেস করার প্র্যাকটিস করছিল। মানে কোন একজনকে সে প্রপোজ করতে চায় সেটার প্র্যাকটিস করছিল। তবে সে একটু নার্ভাস ছিল এবং বারবার একই কথা রিহার্সেল করছিল, কারণ সে তার ছোটবেলার বান্ধবী, একসাথে যার সাথে বড় হয়েছে, তাকে সে প্রেমের প্রস্তাব দিতে চাচ্ছে। যদিও অনেকদিন ধরেই পছন্দ করে এবং সবসময় তার কথা ভাবে, কিন্তু ওকে কখনো ভালো লাগার কথা বলার সাহস পায়নি। তো যাই হোক, এরপর ওর অ্যাপ্রোচ দেখে ওই ওয়েট্রেস বলে, তুমি অনেক ভালো করেছো, মেয়ে রাজি হয়ে যাবে, পটে যাবে। কিন্তু বিয়ারের যে সবচেয়ে ভালো বন্ধু, যার নাম হচ্ছে ইয়ান, সে বলে, তুই একটু বেশি বাচ্চামি করে ফেলেছিস। আরে ভাই, এত ড্রামাটিক হওয়ার কি রয়েছে? হ্যাঁ, তুই যা বলার সরাসরি বলে দে, ওর সামনে তো নার্ভাস হওয়ার কি দরকার? কিন্তু বিয়ার খুব ভয় পেয়ে যায়, এবং বিয়ারের লাইফের জাস্ট একটাই ড্রিম, সেটা হচ্ছে নিকির সাথে ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ করবে, সরি, মন খুলে জাস্ট কথা বলবে। তো যাই হোক, ওই রাতে আমরা দেখি বেয়ার, ইয়ান, এবং যাকে বেয়ার পছন্দ করে নিকি, এবং ওদের আরেকটা বান্ধবী সারা ট্রিভিয়া একসাথে নাইট ক্লাবে যাওয়ার প্ল্যান করে। কিন্তু তার আগে বেয়ার যখন বাড়ি পৌঁছায়, তখনই হঠাৎ করে তার জীবন একদম বদলে যায়। সে দেখতে পায় তার পোষা বিড়াল স্যান্ডি মাটিতে পড়ে রয়েছে, এবং তার আশেপাশে অক্সিকোডন নামে একটা পিল ছড়ানো ছিল। তো স্যান্ডি ভুল করে সেই পিলস খেয়ে মারা গিয়েছে, মানে একটা ডিপ্রেশনের ওষুধ হবে হয়তো, ওভারডোজে মারা গিয়েছে। তো বিড়ালটিকে এই অবস্থায় দেখে বেয়ার তো পুরোপুরি ভেঙে পড়ে, এবং সে ওই জায়গাটা পরিষ্কার করে কাপা কাপা হাতে ওই বিড়ালটার ডেড বডিটা একটা গার্বেজ ব্যাগে ঢোকায়, এবং নিজের রুমে ফিরে এসে কাঁদতে শুরু করে। আর এর কিছুক্ষণ পর বেয়ার ফোনে নিকির ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিল, আর তখনই হঠাৎ করে নিকি কল দেয়, এবং নিকি ওকে মনে করিয়ে দেয় যে আজকে কিন্তু আমাদের নাইট ক্লাবে যেতে হবে। তবে বেয়ার এখানে প্রথমেই মানা করে দেয়, কারণ তার বিড়াল মারা গিয়েছে, তার এখন কোথাও যাওয়ার ইচ্ছে হচ্ছিল না। কিন্তু ওই মুহূর্তেই নিকি বলে যে তোর সাথে আমার একটা পার্সোনাল কথা রয়েছে। তো এই কথা শুনে বেয়ার সাথে সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। তবে ফোন কাটার আগে নিকি যখন ফোনে কথা বলছিল, তখন ওর ক্রিস্টাল যে একটা নেকলেস ছিল সেটা ভুলে ভুলে ড্রেনে পড়ে যায়। কিন্তু বিয়ার এই কথাটা শুনে ফেলে, এবং নিকির জন্য ওর খুব দুঃখ লাগে। আর নিকিকে খুশি করতে বিয়ার করে কি তাড়াতাড়ি একটা দোকানে যায় নতুন একটা নেকলেস কেনার জন্য। বাট দোকানেও এমন কোনো জিনিস বা এমন কোনো নেকলেস পায় না যেটা নিকির পছন্দ হতে পারে। বাট তখন ওর হঠাৎ করে নজর পড়ে অদ্ভুত রকমের একটা লাঠির উপরে, যেটার নাম হচ্ছে ওয়ান উইশ উইলো। মানে এই লাঠিটা ভেঙে তুমি যদি কোনো কিছু উইশ করো, তাহলে তোমার উইশ পূরণ হবে, মানে
কোম্পানি এরকমই দাবি করেছে। তো ওটা দেখে বেয়ার যখন কিনতে চায় তখন ওই দোকানের মহিলাটি তাকে সতর্ক করে দেয়, ভাই এটা কিন্তু তুমি তোমার ওন রিস্কে নেবে, পরে কিন্তু আমাদের কোনো অভিযোগ করতে পারবে না, কারণ সত্যি সত্যি কিছু লোকের ইচ্ছা পূরণ হয়েছে, আবার বেশিরভাগ লোকেরই হয়নি। তবে কৌতূহলবশত বেয়ার করে কি সেই উইলো স্টিকটা কিনে নেয়। আর এরপর আমরা দেখতে পাই তারা 4 বন্ধু একটা নাইট ক্লাবে এক জায়গায় হয়, যেখানে নিকি এবং সারাও ছিল, মানে ওদের মেয়ে বান্ধবী। তো সবাই কথা বলছিল এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেয়ার নিকিকে খুব ভালোবাসে, বাট নিকি ওকে বন্ধু হিসেবে দেখে। আর এদিকে বেয়ার ওকে অনেক ভালোবাসলেও নিজের মনের কথা বলারও সাহস নেই। তো এই জন্য সে ইয়ানকে ইশারা করে সে যেন সারার সাথে কথা বলে ওকে ব্যস্ত রাখে। আর এই সুযোগে সে নিজের বিড়ালের মৃত্যুর খবর নিকিকে দিতে চায় যাতে একটু সিম্প্যাথি পায়। কিন্তু তখনই ইয়ান আর সারা ফিরে আসে, আর এই কারণে ওর বলতে পারে না, এবং শেষ পর্যন্ত সে সারাকে বলে যে স্যান্ডি মারা গিয়েছে, মানে যাকে বলার তাকে বলতে পারে না, আরেকজনকে বলে, এবং সারা তখন ওকে সান্ত্বনা দিতে হাক করে। তো যাই হোক, পার্টির পরে সবাই যখন বাইরে বের হয় তখন নিকি ওদের কাছ থেকে কিছু ভাঙটি টাকা চায়, এবং আমরা দেখতে পাই সারা সেই টাকাটা দেয়, এবং সেই টাকা নিয়ে নিকি করে কি একটা গৃহহীন মানুষকে হেল্প করার জন্য চলে যায়। আর এটা দেখে বিয়ারের নিকির প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। তবে আমি একটা জিনিস বুঝি না যে আমেরিকায় আমাদের মতো ফকিন্নি বানানিরা গিয়ে কোটিপতি হয়ে যায়, কিন্তু ওদের দেশে কেন জন্মগত আমেরিকানরা হোমলেস হয়। তো যাই হোক, কিছুক্ষণ পরে বিয়ার করে কি নিকিকে তার বাড়ি রেখে আসার জন্য বের হয়, এবং পথে গাড়ির ভেতরে তাদের মধ্যে ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে গল্প হতে থাকে, মানে নিজেদের ভালোবাসা নয়, মানে ওই ধরনের টপিক নিয়ে আর কি। তো এইসব কথার মধ্যে বিয়ার বহুবার সাহস করে যে তার মনের কথা বলবে, কিন্তু প্রতিবারই সে নার্ভাস হয়ে থেমে যায়। আর এরপর যখন তারা নিকির বাড়িতে পৌঁছায় তখন সে উত্তেজনায় ভুল করে নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে, আর এইটা হচ্ছে ওকে খ্যাপানোর নাম, মানে এই নামটাও খুব হেট করে। তো তখন নিকি সরাসরি বিয়ারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? আর তোমার মনে যদি কিছু থাকে এটাই সঠিক সময় আমাকে বলে দাও, সরাসরি বলো। কিন্তু বিয়ার খুব ভয় পেয়েছে এবং বলে, না আমরা তো শুধুই ভালো বন্ধু। তো নিকি চুপচাপ আবার নিজের ঘরে ফিরে যায় এবং বিয়ার একা বসে থাকে, এবং দুঃখ আর হতাশার মাঝে সে ওই ওয়ান উইশের উইলোটা বের করে, এবং বিশ্বাস না করে হুদায় আর কি করে কি ওটাকে ভেঙে মানে 2 ভাগ করে উইশ করে যে নিকি যেন তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। আর তখনই হঠাৎ করে পরিবেশ অদ্ভুত হয়ে যায়। হঠাৎ করে নিকি আবার বাইরে হাজির হয় এবং তার আচরণ আগের চেয়ে আলাদা মনে হচ্ছিল। আর সে বিয়ারের কাছে এসে বলে সে তার সঙ্গে বিয়ারের বাসায় যেতে চায়। তো বিয়ার তো খুবই কনফিউজড এবং ভয় পেতে থাকে, এবং নিকি করে কি আবার গাড়ির ভেতরে বসে যায় এবং কাঁদতে কাঁদতে বলে সে একা থাকতে পারবে না, কারণ তার বাবার ক্যান্সার হয়েছে, সে মারা যাচ্ছে, তার মন অনেক কষ্ট। তো এই কথা শুনে বিয়ার অনেক কষ্ট পায় নিকির জন্য এবং ওকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। তো এরপর ঘুমানোর সময় নিকি বিয়ারের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে ঘুমাতে পারবে? তো বিয়ার কিছু বুঝে উঠতে পারে না কি ঘটলো, তবে তারপরে সে মেনে নেয়। আর শুধুমাত্র তাই না, নিকি করে কি তার টি শার্টটাও খুলে ফেলে এবং বিয়ারের কাঁধে মাথা রেখে কথা বলতে শুরু করে, এবং ধীরে ধীরে একে অপরের কাছে আসতে শুরু করে। এবং নিকির আচরণটা কিন্তু অনেক বেশি অ্যাফেকশনেট এবং অবসেসড লাগছিল। তো যাই কিছু সময়ের মধ্যেই তারা থুতু আদান প্রদান করা শুরু করে, কিন্তু হঠাৎ করে নিকি ভয় পেয়ে পিছিয়ে যায় এবং কাঁপতে কাঁপতে বলে ওর প্যানিক অ্যাটাক হয়েছে। আর এরপর সে কাঁদতে থাকে এবং বলে, হয়তো আমি বিয়ার তোমাকে আনকমফোর্টেবল ফিল করিয়েছি, তাই না? তুমি কি কষ্ট পেয়েছো আমার উপরে? জোর করে কিস করেছি এর জন্য? বিয়ার তখন ওকে শান্ত করে এবং বোঝায়, না আমি তো রাগ করিনি, সব ঠিক আছে। আর তারপর তারা দুজন আলাদা আলাদা ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু পরেই বিয়ারের ঘুম ভেঙে যায় এবং তখন তার মনে হয় তাহলে কি ওই ওয়ান উইশ উইলের কারণে এই কাজটা হলো। তো এরপর সে করে কি ল্যাপটপ খুলে ইন্টারনেটে সার্চ করা শুরু করে যে ওই জিনিসটা সত্যি কাজ করে কিনা, এবং এরপর সে বিভিন্ন কমেন্টস দেখতে থাকে। তো কিছু মানুষ বলে এগুলো ভুয়া, আবার কিছু মানুষ দাবি করে ইচ্ছে সত্যিই পূরণ হয়েছিল। তো এরপর বিয়ার যখন আবার রুমে ফিরে যায় সে দেখে নিকি জেগে রয়েছে এবং সে ধীরে ধীরে বিয়ারকে নিজের কাছে ঘুমানোর জন্য ডাকে। তবে বিয়ার তো পুরোপুরি কমফোর্টেবল ছিল না, তবে তবুও সে নিকির সাথে বিছানায় শুয়ে পড়ে এবং শেষ পর্যন্ত দুজনেই একসাথে ঘুমিয়ে যায়। আর পরের দিন সকালে বিয়ার চোখ খুলতেই দেখে নিকি তার কাছে নেই। আর এরপর সে যখন রান্নাঘরে যায় ওখানকার অবস্থা দেখে তো চমকে যায়, কারণ নিকি ওই বিড়ালের পচা লাশটাকে গার্বেজ থেকে বের করে রান্নাঘরের মেঝেতে একটা মেমোরিয়ালের মতো সাজিয়ে রেখেছে, মানে শোপিসের মতো। তো বিয়ারের এটা একদমই পছন্দ হয়নি, কিন্তু নিকি বলে হয়তো গত রাতে আমি একটু ড্রিঙ্কস বেশি করে ফেলেছি যার কারণে উইয়ার্ড আচরণ করছি, প্লিজ মাইন্ড করো না। মানে অন্যরকম ব্যাপার লাগে যেন নিকি বিয়ারের কত আপন। তো এরপর তারা দুজন একসাথে কাজে যায়, আর এখানে আমরা জানতে পারি ওরা 4 জন বন্ধু মূলত এই জায়গাতেই কাজ করে, এই শপে। তো যাই হোক, এখানে বিয়ার আর নিকিকে একসাথে দেখে ইয়ান খুব অবাক হয়ে যায়, আর সে বিয়ারকে সাইডে নিয়ে জিজ্ঞাসা করে গত রাতে কি এমন ঘটনা ঘটেছে যে তোরা ক্লোজ হয়ে গিয়েছিস এত? তো বিয়ার তখন বলে যে নিকির বাবা ক্যান্সারে ভুগছে আর ও মানসিকভাবে খুবই কঠিন সময় পার করছে, তো এই জন্য নিকি ওর বাড়িতে এসেছে কমফোর্টের জন্য। আর ওইদিকে আমরা দেখি নিকি দূর থেকে বারবার বিয়ারকেই দেখতে থাকে। আর কাজের পরে আজকে বিয়ার নিকিকে বলে, আজ কিন্তু আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারবো না। কিন্তু নিকি বলে যে সে আজকে কাজে আসেনি, শুধুমাত্র তার ব্যাগ নিতে এসেছিল, কারণ ইয়ান তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে, মানে বিয়ারের বন্ধু। তো এটা শুনে বিয়ার একটু শান্তি পায়। আর এরপরে বাড়ি পৌঁছে সে ইয়ানকে কল করে এবং নিকির অদ্ভুত আচরণ নিয়েও কথা বলে। তো এই কথা শুনে ইয়ানও বলে যে আজকে আমি সবেও দেখেছি যে নিকি বারবার তোকে ঘুরে ঘুরে দেখছিল এবং ওর চেহারা, ওর তাকানোর
ভঙ্গি আমার কাছে নর্মাল লাগেনি। আর ঠিক তখনই দরজায় নক হয় এবং দেখা যায় নিকি খুব সুন্দর একটা ড্রেস পরে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং সে বিয়ারের সাথে গত রাতের আচরণের জন্য ক্ষমা চাইতে থাকে। এর সাথে আজকে সে বিয়ারকে প্রপোজ করে ফেলে। আর বিয়ার তো এই দিনের অপেক্ষায় ছিল, তো বিয়ারও রাজি হয়ে যায় এবং তার ফিলিংস এর কথা বলে দেয়। আর এখান থেকে ওদের ভালোবাসার সম্পর্ক শুরু হয় এবং তারা রিলেশনশিপে চলে আসে। তো যাই হোক, এর কিছুদিন পরে এক ডিনার ডেটে বিয়ার নিকিকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিকি এই বিষয়ে আর কথা বলতে চায় না। কিন্তু আমরা তো জানি নিকির বাবার ক্যান্সার হয়েছে, তাই না? বাট ঠিক তখনই বিয়ারের কাছে ইয়ানের কল আসে এবং ইয়ানের কণ্ঠ খুবই সিরিয়াস ছিল এবং সে বলে, নিকির ব্যাপারে আমি খোঁজ খবর করেছি আর আসল কথা হলো ওর বাবা একদম সুস্থ রয়েছে। আর শুধুমাত্র তাই নয়, নিকির বাবার সঙ্গে ওর বিশেষ কোনো সম্পর্কও নেই, যার জন্য ওর মন খারাপ হতে পারে। আর এরপর ইয়ান বলে সারা একবার তাকে বলেছিল যে সে নিকিকে বলতে শুনেছে যে বিয়ার তার জন্য একটা ছোট ভাইয়ের মতো। তো এই কথা শুনে বিয়ার অনেক কষ্ট পায় এবং আবার নিকির কাছে আসে। আর তখন নিকি তাকে একটা ছোট্ট গিফট দেয় এবং ইমোশনাল হয়ে বলে, পৃথিবীর যে কোনো জিনিসের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। তো এটা শুনে বিয়ার ভাবতে শুরু করে, তার মানে এই নিকি মেয়েটা আমাকে ভালোবাসে না, কিন্তু ওয়ান উইশটা সত্যিই কাজ করেছে, মানে উইশের জন্য হয়তো এরকমটা হচ্ছে। তো যাই হোক, এরপর সে নিকিকে জিজ্ঞাসা করে কেন সে তার বাবার ব্যাপারে মিথ্যে বলেছে। তো এই প্রশ্ন শুনেই এই সিনেমার সবচেয়ে ভাইরাল এবং উইয়ার্ড যে সিনটা, মানে খুব বিরক্তিকর এবং ওভাররেটেড একটা সিন, মানে রেস্টুরেন্টের মধ্যে চিৎকার করা শুরু করে আর এবং বলে, আমরা খুব ভালো একটা ডেট এনজয় করছিলাম, তুমি কেন এই ডেটটা নষ্ট করলে। তো বিয়ার তাকে অনেক কষ্ট করে শান্ত করে এবং দুজনে মিলে বাড়ি ফিরে আসে এবং তারপর রাতের বেলা তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে। কিন্তু এইখানে নিকির আচরণটা খুবই অদ্ভুত ছিল এবং ভয়ানক ছিল। সে খুবই অ্যাগ্রেসিভ, মনে হচ্ছে ওকে জিনে ভর করেছে এবং ওর শরীরের নিয়ন্ত্রণ পুরো জিনের কাছে গিয়েছে। মনে করে নিজ থেকে বেচারা আমাদের নায়ক সাহেব বিয়ারের খুব কষ্ট হয়েছে, ডান্ডি ভেঙেও যেতে পারতো। তো যাই হোক, এরপর মধ্যরাতে হঠাৎ করে বিয়ার ঘুম থেকে ওঠে এবং দেখে নিকি বিছানায় নেই। তো সে করে কি অন্ধকারে এদিক ওদিক তাকে এবং ভয় পেয়ে যায়। আর তারপর সে দেখে যে নিকি এক কোণে দাঁড়িয়ে আছে এবং চুপচাপ তাকে ঘুমন্ত অবস্থায় দেখছে। তো তখন বিয়ার ঘাবড়ে যায় এবং নিকিকে বিছানায় ফিরে আসার কথা বলে, বাট নিকি আবারও কেঁদে ওঠে এবং বলে যে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে অতটা ভালোবাসো না। বাট বিয়ার থেকে বোঝানোর চেষ্টা করে আমিও তোমাকে ভালোবাসি এবং এই কথাগুলো আবার ঘুমানোর চেষ্টা করে। বাট তখনই নিকি রেগে যায় এবং ভয়ানক কণ্ঠে চিৎকার করে একটা ফুলদানি নিয়ে উল্টাপাল্টা হয়ে ঘুরতে থাকে। তো বিয়ার বেচারা তো পুরো ভয় পেয়ে যায় এবং তারপর যেভাবেই হোক মনে করো মানিয়ে আবার বিছানায় শুইয়ে দেয়। তো যাই হোক, সকালবেলা উঠে বিয়ার দেখে যে নিকি বিয়ারের চুল কেটে দিয়েছে। তো বিয়ারের খুব রাগ হয়, কিন্তু তারপরেও সে বেশি কিছু বলে না, নিকিকে বলে যে এরপর কিন্তু আর এরকম করো না। তো নিকি তখনই ক্ষমা চায়, কিন্তু ওর মুখে যে হাসিটা দেখতে পাচ্ছে এটা মোটেও স্বাভাবিক নয়, কেমন যেন অদ্ভুত আর ক্রিপি লাগছিল। আর এরপর নিকি করে কি বিয়ারকে কাজে নিয়ে যাওয়ার জন্য একটা লাঞ্চ বক্স দেয়, মানে দুপুরে খাওয়ার জন্য। তো বিয়ার তাকে থ্যাঙ্কস দেয়, কিন্তু বাইরে বেরোনোর সময় ওর নজর পড়ে দরজায়। দেখা যায় পুরো দরজাটা টেপ দিয়ে বন্ধ করে রাখা হচ্ছিল, মানে মনে হচ্ছে যে নিকি চায় না ও বাইরে যাক। তবে তারপরে বিয়ার কোনো রকমের টেপ সরিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পাই পেছনে নিকি খুব অদ্ভুত একটা হাসি দিয়ে তাকিয়ে রয়েছে ওর দিকে এবং হঠাৎ করে একটা ডিস্টার্বিং ঘটনা ঘটে, মানে আমরা দেখি নিকি ওখানে দাঁড়িয়েই পেশাব করে দেয় এবং তার মুখে সেই ভয়ঙ্কর ক্রিপি হাসি। তো যাই হোক, এরপর বিয়ার করে কি কাজের মাঝে সারার সঙ্গে লাঞ্চ করতে আসে। তো ওই লাঞ্চ বক্সে নিকির একটা নোট ছিল। তো ওই নোটটাও দেখে কিন্তু খুব বেশি মনোযোগ দেয় না এবং নিকির তৈরি স্যান্ডউইচ খাওয়া শুরু করে। আর এরই মধ্যে আবার সারার কাছে তার আর্ট স্কুলে ভর্তি হওয়ার একটা চিঠি আসে, মানে যেখানে আবেদন করেছিল ভর্তি হওয়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি তাকে রিফিউজ করে দেওয়া হয়েছে। তো তখন বিয়ার করে কি ওকে হাক করে ভরসা দেয়, কিন্তু সারা তখন বলে তোমার মুখ দিয়ে একটা গন্ধ আসছে, তোমার লাঞ্চের গন্ধটাও তো অদ্ভুত। আর তখনই সারা করে ওই লাঞ্চ বক্সে নিকির যে নোটটা রয়েছে সেটা দেখায়, হোয়াটস দ্য ভার্ডিক্ট ক্যাট, এই লাইনটার মানে কি। তো বিয়ারও এই লাইনটা শুনে অদ্ভুত হয়ে যায়, কনফিউজড হয়ে যায় এবং এরপর স্যান্ডউইচটা ভালো করে দেখে এবং পরের সেকেন্ডে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। স্যান্ডউইচের ভেতরে তার মৃত বিড়াল স্যান্ডির কাটার মাংস ছিল। তো এইটা দেখে মনে করো বিয়ার তো বমি করে দেয়, আমার নিজেরই বমি আসছে। তো যাই হোক, এরপর কাজ শেষ করার পরে ইয়ান করে কি বিয়ারকে বলে যে সে যেন তাকে বাড়িতে একটু ড্রপ করে দেয়। আর পথে যেতে যেতে ইয়ান করে কি বিয়ারকে একটা ইনভাইটেশন দেয় যে আমার বাড়িতে আজকে পার্টি, তুই অবশ্যই আসবি, কিন্তু নিকিকে নিয়ে আসিস না। কিন্তু এই কথা শুনে বিয়ার রেগে যায় যে নিকিকে আসতে মানা করলি কেন। বাট ইয়ান সাফ সাফ বলে দেয় যে নিকি মনে হয় কোনো মানসিক সমস্যায় ভুগছে, তুই হয়তো ওর অবস্থা বুঝতে পারছিস না, ওর আচরণ কিন্তু খুবই অদ্ভুত, ওকে ওখানে আনা ঠিক হবে না। কিন্তু বিয়ার ওর কথা মানতে চায় না, সে বারবার বলে আরে নিকি আমাকে ভালোবাসে আর যা কিছু ঘটছে ওর বাবার সমস্যার কারণে ঘটছে বা ওর মানসিক অবস্থার জন্য ঘটছে। কিন্তু তারপরেও ইয়ান কোনোভাবেই রাজি হয় না যে নিকি তার এই মেন্টাল স্টেজ নিয়ে তার পার্টিতে সে গন্ডগোল করুক। তো এই জন্য সে বিয়ারকে নিকিকে ছাড়াই পার্টিতে আসতে বলে। তো যাই হোক, পরে যখন বিয়ার গাড়িতে একা থাকে তখন ওর হুট করে চোখ পড়ে ওই ওয়ান উইশ উইলোর প্যাকেটের দিকে। আর তার মাথায় আসে যে এই ঘটনাগুলো কি এই ওয়ান উইশ উইলোর জন্যই হচ্ছে, যেমন নিকির অদ্ভুত আচরণ, এত ভালোবাসা, মানে অবসেশন, সবসময় আশেপাশে থাকা, কাছে কাছে রাখার এই ব্যাপারটা। তো এটা ভেবে সে করে কি চিন্তা ওই প্যাকেটের ছাপানো নাম্বারে কল করে। তো তখন কোম্পানির একজন প্রতিনিধি কলটা ঢোকে। তো বিয়ার তখন তাকে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে আসলে ঘটনা কি ঘটছে, আমি কি উইশটা বাতিল করতে পারবো। কিন্তু প্রতিনিধি বলে দেখুন একবার যদি উইশ ফুলফিল
ফুলফিল হয়ে যায় সেটা আর কখনো বদলানো বা আন্ডু করা যায় না। তবে এটাকে শেষ করার একটাই উপায় রয়েছে, যে উইশ চেয়েছে তার মৃত্যু হতে হবে। তো এই কথা শুনে বিয়ার তো ভয় পেয়ে যায়, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয় যখন হঠাৎ করে ওই প্রতিনিধি আসল নিকিকে ফোনের কাছে আনে এবং বিয়ার অপর পাশ থেকে নিকির ভয়ানক যন্ত্রণার কণ্ঠের চিৎকার শুনতে পায়। মানে মনে হচ্ছে নিকি কোথাও আটকে রয়েছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। আর এটা কোন নিকির চিৎকার বুঝতে পারছো? আসল নিকি। আর এখন যে নিকি রয়েছে এটা তো তোমার উইশের জন্য অবসেসড নিকি রয়েছে। তো যাই হোক, দিশেহারা বিয়ার তখনই বাড়ি ফিরে আসে, আর বাড়িতে এসে যা দেখে আরো অনেক বেশি ভয়ঙ্কর একটা জিনিস। নিকি এখনো সেই ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, ওখানেই হাগামোতা করেছে, শরীর পায়খানা পেশাব বমি দিয়ে ভরা, রক্ত বেরিয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে, এবং তার চেহারা দেখে একদম পজেসড মানুষের মতো দেখাচ্ছে। তো বিয়ার তো ভয় পেয়ে যায় ওকে দেখে এবং বাথরুমে গিয়ে ফ্রেশ হতে বলে এবং নিজে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে যাতে নিকি তার নিজের ক্ষতিও না করতে পারে। তো এর মাঝে বিয়ার তাকে বলে যে আমি আজকে রাতে ইয়ানের বাড়িতে পার্টিতে যাব। তো এটা শুনে নিকি রেগে যায় এবং অদ্ভুত ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে শুরু করে যে আমাকে ছাড়া তুমি যাবে, আর ওখানে সারা রয়েছে, তুমি আমাকে ছাড়া যাবে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তো শেষ পর্যন্ত বিয়ার ঠিক করে যে ওকে সাথে নিয়ে যাবে, যদি ওর বন্ধু চায়নি যে নিকি ওই পার্টিতে আসুক। তো যাই হোক, এরপর পার্টিতে গিয়ে সবাই একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিল। তো একটা ডেয়ারে বিয়ারকে নিজের জায়গা বদলাতে হয় আর তার পাশে এসে সারা এসে বসে, বাট এতে নিকি একদমই খুশি হয় না। সে অদ্ভুতভাবে হাসতে থাকে, খুবই ক্রিপি ভাবে। আর এরপর যখন নিকির পালা আসে, হঠাৎ করে তার একটা ডেয়ার আসে যে তাকে কোনো একটা গল্প শোনাতে হবে। তো এরপর নিকি করে কি, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের একটা ডিস্টার্বিং গল্প বলে। আর হ্যান্সেল আর গ্রেটেলের গল্প তো তোমরা সবাই জানো যে দুই ভাই বোন থাকে হ্যান্সেল আর গ্রেটেল। তো ওদের সৎমা থাকে টাইনি বুড়ি নিয়ে যায়, পরে তোমার ওই যে কেকালা একটা ঘর পায়। তো ওই গল্পটাকেও করে কি বিকৃত করে ইনচেস্ট বানিয়ে বলে, মানে ওরা ভাই বোন সেক্স করছে এইরকম একটা বাজে গল্প তৈরি করে শোনায়। তো এই গল্প শুনে সবাই তো আনকমফোর্টেবল হয়ে যায়। আর তারপর বিয়ারের পালা আসে, আর তার ব্লকে লেখা থাকে যে সে তার বাম দিকে বসা মানুষটাকে চুমু দেবে, কিন্তু ওখানে তো সারা বসেছিল। তো বিয়ার যখন চুমু দিতে যাবে তার আগে নিকি করে কি অদ্ভুত একটা মুভ করে সারাকে তার জায়গা থেকে টেনে সরিয়ে দেয় এবং সে নিজে বসে পড়ে, আর এরপর বিয়ারকে চুমু খায়। আর তারপর নিকি আবারও অদ্ভুত কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে নিকি আবার থেমে যায় এবং মনে হয় কয়েক সেকেন্ডের জন্য আসল নিকি ফিরে এসেছে, মানে নিয়ন্ত্রণ পেয়েছে এবং তার চোখে ভয় দেখা যায়। কিন্তু পরের মুহূর্তেই আবার সে চেঞ্জ হয়ে যায় এবং একটা ভাঙা বিয়ারের বোতল তুলে নিজের মুখে নিজে মারতে শুরু করে। তো সবাই ভয়ে চিৎকার করা শুরু করে। তো এরপর বিয়ার করে কি দ্রুত নিকিকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু অদ্ভুত কারণে হসপিটালে নিকিকে ভর্তি করা হয় না। তো বাধ্য হয়ে বিয়ার করে কি ওকে বাড়ি ফিরে নিয়ে আসে। রেগে ওর নিকিকে জিজ্ঞাসা করে পার্টিতে এমন আচরণ কে না করলে। তো নিকি তখন সাথে সাথে বলে আমি সারাকে নিয়ে জেলাস ফিল করি, কারণ আমি লক্ষ্য করেছি ওই মেয়েটা তোমাকে পছন্দ করে। তো এই কথার পরে বিয়ার নিকিকে জিজ্ঞাসা করে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আর নিকি তখন হাসি মুখে বলে হ্যাঁ, আমি তো তোমার ফ্রিকি নিকি। কিন্তু নর্মালি নিকি এই নামটা কিন্তু ঘৃণা করতো, কিন্তু এই যে অবসেসড নিকি মনে করো তাবিজ করে যে নিকিটাকে তৈরি করেছে সে কিন্তু অন্যরকম। এবং এই সিনেমার বাংলা ভার্সন করলে কোনো কবিরাজের ওই তাবিজ কবজের মধ্যেই সিস্টেম হবে আর কি। তোমরা চাইলে আমি 2-1 মাসের মধ্যে এটার একটা বাংলা ভার্সন ভিডিও বানাবো, আমি খুব ভালো ডিরেক্ট করি, তোমরা কেউ চাইলে নায়ক নায়িকা হতে পারবে আমার সাথে। তো যাই হোক, বুঝতে পারছো নিকি কোন পর্যায়ে ফের চলে গিয়েছে। বিয়ার আর ওকে বিয়ার করতে পারছে না, মানে বিয়ার আর ওকে আর সহ্য করতে পারছে না। তো এই জন্য বিয়ার চাই কিছু সময়ের জন্য নিকি আবার তার অ্যাপার্টমেন্টে ফেরত যাক। কিন্তু নিকি এই কথা শুনে ভেঙে পড়ে, সে খুব কাঁদতে থাকে আর সে বিয়ারকে অনুরোধ করে প্লিজ আমাকে দূরে পাঠিও না, আমাকে ছেড়ে যেও না। তো নিকি তখন বলে আমি একদম তেমন মানুষ হব যেমনটা তুমি চাও। বাট বিয়ার শুধু এইটুকু বলে তুমি জাস্ট আগের নিকির মতো বিহেভ করো যাকে আমি ছোটবেলা থেকে চিনি। তো নিকি এখানে বারবার বলে যে আমি আগের নিকি, কিন্তু আগের নিকি হার হয় না। কিন্তু মুহূর্তের মধ্যেই নিকি বিয়ারের কাছে ক্ষমা চায় এবং বলে প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই তুমি আমাকে ঠিক ততটাই ভালোবাসো। এবং এরপর বিয়ারের সামনে ভয়ঙ্কর আচরণ করতে থাকে, যেটা দেখে বিয়ার তো সত্যি এখন ওকে ভয় পেতে শুরু করে। কিন্তু নিকি বলেন ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তো এরপর বিয়ার বলে যাও তুমি একা ঘুমাও। কিন্তু এই কথায় নিকি আরো বেশি ভেঙে পড়ে এবং আত্মহত্যার হুমকি দিতে থাকে। আর এই কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়ার তার কাছেই ঘুমাতে বাধ্য হয়। আর এর কিছুক্ষণ পরে বিয়ারের কাছে সারার মেসেজ আসে আর সে তাকে বাইরে আসতে বলে একটু দেখা করার জন্য। তো বিয়ার কোনো রকমের চুপচাপ বিছানা থেকে উঠে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। আর তখনই আসল নিকি অল্প সময়ের জন্য তার বডিটা ফেরত পায় এবং কাঁপা কাঁপা কণ্ঠে বিয়ারের কাছে অনুরোধ করে প্লিজ এই অবজেস্ট নিকি এখন ঘুমাচ্ছে, তুমি ওকে এখনই মেরে ফেলো প্লিজ, আমি সাথে মরে যাই কোনো সমস্যা নেই, কিন্তু ওকে আমি আর নিতে পারছি না। তো বুঝতেই পারছো এই অবজেস্ট নিকি যা যা করছে, আসল নিকি কিন্তু সব দেখতে পাচ্ছে কিন্তু সে তার কন্ট্রোলে নেই। বাট বিয়ার এখানে নিকিকে উল্টো জিজ্ঞাসা করে আচ্ছা আমার সাথে তোমার থাকাটা কি এতটাই খারাপ? বাট নিকি তখন একটা কষ্ট পাওয়া ভয়েসে বলে দেখো আমি কখনোই তোমার সঙ্গে ছিলাম না, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আর তোমার সাথে যা যা করেছে এটা আমি নই, ওটা আসল নিকি নয়। এবং সে বারবার মিনতি করতে থাকে প্লিজ আমাকে মেরে ফেলো, কিন্তু তারপরেও বিয়ার এই কথা শুনে না, সেখান থেকে চলে যায়। আর এরপর সে বাইরে গিয়ে সারার গাড়ির ভেতরে তার সঙ্গে দেখা করে এবং সারা ওকে আরেকটা চিঠি দেখায় যেখানে লেখা ছিল যে এবার সে আর্ট স্কুলে অ্যাডমিশন পেয়ে গিয়েছে। আর এরপর তারা দুজন নিকিকে নিয়ে কথা বলে। তো সারা তখন বলে যে নিকি আর ইয়ান তো 2 বছর ধরে
সিক্রেটলি রিলেশনে ছিল, ওর অনেকবার রাশিয়া ইউক্রেন পড়েছে, কিন্তু তোমার কাছে ইয়ান কখনো এটা বলেনি। এবং তোমরা যখন একসাথে থেকেছো তখন ইয়ান আমাকে বলেছে হয়তো নিকি আমাকে জেলাস ফিল করানোর জন্য বিয়ারকে ডেট করছে। আর ওদের কনভারসেশনের মাঝে আমরা এটাও বুঝতে পারি যে সারাও হয়তো বিয়ারকে পছন্দ করা শুরু করেছে এবং এর জন্য সে বিয়ারের জন্য অনেক চিন্তা করে এবং সে চায় যে সেই টক্সিক পরিস্থিতি থেকে, মানে নিকির এই টক্সিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসুক। বাট ঠিক তখনই এখানে নিকি এসে উপস্থিত হয় এবং রাগে গাড়ির জানালা ভেঙে সারার উপর আক্রমণ করে দেয়। এবং এরপর নিকি করে কি বারবার সারার মুখটা একটা ইটির উপর মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সারার মুখ থেতলে একবারে মনে করো সোজা হয়ে যায়। তো এটা দেখে বিয়ার তো পুরো শকে চলে যায়, কিন্তু তখনই নিকি পুরো ঠান্ডা মেজাজে বিয়ারের কাছে আসে এবং তাকে লাশ সরানোর জন্য হেল্প করতে বলে। তো ভয়ে আর কোনো উপায় না দেখে বিয়ার তাকে সাহায্য করে এবং সে পুরোপুরি এবার বুঝতে পারে যে তার একটা উইশ তার জীবন কত ডেঞ্জারাস পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আর এরপর সব ঠিকঠাক করতে বিয়ার আবারও যায় ওই দোকানে এবং ওই দোকানে আরেকটা উইলো কেনার চেষ্টা করবে যাতে দিতে উইশ করে আবার ঠিক করতে পারে সব, বা এই কার্ডসটাকে রিভার্স করা যায়। তো যাই হোক, যে কথা সেই কাজ। সে চিন্তিত হয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে যে আমি একটা মেয়েকে নিয়ে তো উইশ করেছিলাম, সে তো অনেক বেশি অবসেসড হয়ে পড়েছে, সবকিছু তো খারাপ হয়ে গেছে, এখন কি করব? তো এই উইশটাকে আবার ফিরিয়ে আনার কোনো উপায় রয়েছে? দোকানদার তখন গভীর কণ্ঠে বলে এটাতে তো সহজ নয়, তুমি একটা উপায় এখান থেকে বাঁচতে পারো, তুমি যদি এখানে অন্য কাউকে দিয়ে আরেকটা উইশ করাতে পারো এবং তারটা যদি লেগে যায় কাজে তাহলে তুমি বের হয়ে আসতে পারবে। তো বেয়ার তখন চিন্তিত হয়ে কিছু ওয়ান উইশ উইলো কিনে এবং গাড়িতে বসে আগের মতো গুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু এবার ওর ভাঙতে পারে না। তো তখনও বুঝতে পারে যে প্রতিটা মানুষ শুধুমাত্র একটা ইচ্ছাই করতে পারে। তো বেয়ার পুরোপুরি হতাশ হয়ে যায় এবং সরাসরি ইয়ানের বাড়ি চলে যায় এবং শেষমেশ তাকে সব সত্য বলে যে এই কাহিনী আমার এই ইচ্ছার কারণে নিকি অবস্থায় পড়েছে। তো বেয়ারকে অনুরোধ করে তুই যে কোনো ভাবে এই উইলো ব্যবহার করে উইশ কর, যে বেয়ার যেন কখনোই ওই উইশটা করেইনি। মানে বেয়ার তার বন্ধু ইয়ানকে বলছে তুই উইশ করবি হচ্ছে যে আমি যেন কখনো ওই উইশটা করিনি, তাহলে কারো কোনো ক্ষতিও হবে না, মাঝখান থেকে সবাই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইয়ান তোর কথা বিশ্বাস করে না। ইয়ানের কাছে মনে হয় যে সারা মারা যাওয়ার কারণে ওইটার ধাক্কায় বা অপরাধ বোধেও পাগল হয়ে গিয়েছে এবং মজা করতে গিয়ে উল্টো ইয়ান উইলো ভেঙে বলে যে আমি $1 বিলিয়ন চাই, তা কি পাবো? কিন্তু সেই মুহূর্তে ছাদ থেকে ডলারের বান্ডেল পড়তে শুরু করে, যা থেকে প্রমাণ হয় সত্যি উইশ পূরণ হয়। কিন্তু বেয়ারের তো আশা পূরণ হলো না, কারণ সে যেটা চেয়েছিল ওর বন্ধু তো সেটা করেনি। তো যাই হোক, এরপর তার শেষ আশা নিয়ে সে বাড়িতে ফিরে এবং সেখানে পৌঁছে দেখে নিকি লিভিং রুমকে ভয়ঙ্কর একটা মেমোরিয়ালের মতো সাজিয়েছে, সারার ডেড বডিটাকে একটা শোপিসের মতো সাজিয়েছে। তো এটা দেখেও যখন ভয় পাচ্ছিল তখনই নিকি এখানে চলে আসে এবং কান্নাকাটি করে বারবার বেয়ারকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে ভালোবাসো না, আমি তোমাকে যে ভালোবাসা দিই তুমি আমাকে কেন সেই ভালোবাসা দাও না? বাট বেয়ার এটার উত্তর না দেয় নিকিকে একটা উইলো দেয় এবং বোঝানোর চেষ্টা করে তুমি নিজেই উইশটা পাল্টাতে পারবে। কিন্তু নিকি তো এখন সে আগের নিকি নেই, সে তো অবসেসড, সে কারো কথা শোনার অবস্থায় ছিল না। আর তখন হঠাৎ করে ইয়ান ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং নিকি 1 সেকেন্ড দেরি না করে ইয়ানকে মনে করো সাফারি কিরকিরা করে দেয়। তো যাই হোক, বেয়ার তখন কোনো রকমের নিকিকে শান্ত করে, কারণ বাড়তে কিছু করলে ও তো সাফারি কিরকিরা হয়ে যেতে পারে। কিন্তু নিকি তো এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে বেয়ার যদি তাকে ভালো না বাসে সে নিজেকেও মারবে, বেয়ারকেও মেরে ফেলবে। তো ভয় পেয়ে বেয়ার তখন নিজেকে বাথরুমে আটকে ফেলে এবং বুঝতে পারে যে এই দুঃস্বপ্ন শেষ করার একটা পথে রয়েছে, নিজেকে মেরে ফেলা। তো প্রথমে সে নিজেকে গুলি করার কথা ভাবে, কিন্তু তখনই তার মনে পড়ে গুলি করা মোরা অনেক কষ্টের। সে করে ওই পিলের কথা মনে করে যেটা সিনেমার শুরুতে তার বিড়াল খেয়ে মরে গিয়েছিল। তো নিকিকে বাঁচানোর জন্য এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য সে অনেকগুলো পিলস খেয়ে নিজেকে মারার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার মনে হয় যে কাজটা আমি ঠিক করিনি, মানে বাঁচার এখন ইচ্ছে জেগেছে। তো সে পিলস গুলো বমি করে বের করার চেষ্টা করে, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখি অন্য রুমে নিকি একটা ওয়ান উইশ উইলো ভেঙে ফেলে এবং সে এইটাই চায় সে যেমন বেয়ারকে ভালোবাসে বেয়ারের জন্য তাকে ঠিক ততটাই ভালোবাসে। তো এর ফলে যেটা হয় বেয়ার পুরো অবসেসড হয়ে যায় নিকির উপর এবং সে করে কি লিভিং রুমে চলে আসে এবং তার চোখে সেম টাইপ ওই অবসেশন দেখা যায় যেটা নিকির চোখে ছিল এবং এরপর তারা দুজনে একে অপরকে ভালোবাসায় কিস করতে থাকে। কিন্তু এই মোমেন্টটা বেশিক্ষণ টিকে না, পিলসের প্রভাবে বেয়ার সোফায় গিয়ে পড়ে যায় এবং নিকি চিৎকার করে ওঠে এবং বেয়ার নিকির হাতেই মারা যায়। আর এরপর নিকি যখন নিজেকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু বেয়ারের মৃত্যুর সাথে সাথে বেয়ারের যে উইশের প্রভাব সেটা ভেঙে যায় এবং নিকি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু চারপাশের ভয়ঙ্কর অবস্থা দেখে লাশ টাশ দেখে ও কাঁদতে শুরু করে এবং এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, অবজেক্ট সিনেমা আসলেই ভালো হয়েছে, কাহিনী খুবই ইউনিক এবং এখানে খুব শক্ত একটা মেসেজ দেওয়া হয়েছে। শক্ত মেসেজটা বুঝতেই পারছো যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। আর আমি যে একটা বললাম না যে বাংলাদেশে আমরা যদি অবজেক্ট তৈরি করতাম তাহলে দেখা যেত একটা কবিরাজ একটা পোলা একটা মেয়েকে পছন্দ করে, বড়লোকের মেয়ে, মানে সুন্দরী আর বড়লোক না হলে তো কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করবে না, একটা রিজন তো লাগবেই। তারপর যাবে কবিরাজের কাছে, বলবে একটা তাবিজ করে দেন, কবিরাজ বলবে ওর চুল নিয়ে আয়, কাপড় নিয়ে আয় একটু কেটে, তারপর একটা তাবিজ করে দেবে, আম গাছের ডালে বেঁধে দেবে, যখন বাতাসে নড়বে তখনই প্রেম হবে, মেয়ে ছুটতে ছুটতে আসবে। তো এরকম একটা অবজেক্ট সিনেমা আমাদেরও তৈরি করা উচিত গোলার ডিম। দাঁড়াও, টাকা পয়সা হোক, আমি যখন রিটায়ারেট করবো না তখন বানাবো না সিনেমা, আমার কাছে ভালোই লাগে ডিরেক্টিং করতে। তবে এরই মাঝে আমি মাঝে মাঝে শখ করে দু একটা শর্ট ফিল্ম তৈরি করবো, মানে 2-1 মাসে একটা করে। আমি জেনারেলি ডিরেক্টর, ডিরেক্টিং করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আরেকটা বিষয় বলি, আবার মনে করে দিই সবাইকে, র্যান্ডম ভিডিও চ্যানেলে আমি প্রায় 7-8 বছর ধরে
ধরে কাজ করছি, আমাদের অনেক বছরের সম্পর্ক। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, যখন আমি কাজ শুরু করেছি আমার বয়স কম ছিল, আমি আনম্যারিড ছিলাম এবং আমার শারীরিক সক্ষমতা অনেক বেশি ছিল। আমি 2010 সাল থেকে ফ্রিল্যান্সিং করি। তো রাত জাগতে জাগতে ইনসোমনিয়া হতে হতে আমার 4 বছর আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু এখন নাই। আর সব সময় দেখা যায় মাইগ্রেনই থাকে আমার। তো এই জন্য হয় কি, আমি লং যে কাজগুলো সেগুলো করতে পারি না। ধরো নতুন একটা সিনেমা আসলো, ইমিডিয়েটলিও সেটাকে মনে করে ভয়েস দিয়ে আপলোড করতে হবে। মানে র্যান্ডম ভিডিও চ্যানেলের এই দুই অবস্থা কিসের জন্য? কারণ আমরা ভালো কন্টেন্ট দেই না, সেই জন্য। দেখো এমন চ্যানেল রয়েছে জীবনে ওদের ভয়েস শোনো নাই, ওদের নামও দেখো নাই, কিন্তু দেখবে অনেক মিলিয়ন ভিউ, কারণ ওরা সবসময় ট্রেন্ডিং জিনিসগুলো আনছে, ট্রেন্ডিং কন্টেন্ট গুলো আনছে। আমার ভয়েস যে আমি যা মনে হয় তাই দিই, আমার ভয়েস দিলে যে ভিডিও ভালো হবে তা না। মেন হচ্ছে কন্টেন্ট, যে আমি কোন ভিডিও আনলাম, কোন সিনেমাটা আনলাম। তো আমি যেহেতু নতুন সিনেমা আসলেই সাথে সাথে দিতে পারি না। আবার আরেকটা কাহিনী হচ্ছে কি, আমি না দিলেও অন্য জায়গায় ভিডিও কিন্তু তোমরা ঠিকই দেখো, ওই 2-1 জন হয়তো দেখো না, কিন্তু বেশিরভাগ ভিডিও ঠিকই দেখো। বা তোমরা না দেখলে অন্য মানুষ তো দেখছে, তারা একটা ভিডিও দিলে বা সিরিজ দিলে সেখানে 2-3 মিলিয়ন মানুষ দেখছে, 5-6 লাখ মানুষ দেখছে। তাহলে কেন এটা আমরা দিব না? আমি যেহেতু পারছি না, আমার শারীরিক ক্ষমতা হচ্ছে না, তাহলে আমার এখানে অন্য কেউ ভয়েস দিলে তোমাদের সমস্যা কি? আমি ফ্রমের ভিডিওটা 4,500 টাকা খরচ করে তৈরি করেছি। তোমরা কি করলে, অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে কি করলে আমার লস করে দিলা। এখন আমার প্ল্যান হচ্ছে আমি যেটুকু কাজ করা সেটুকু তো করবোই। র্যান্ডমে আমার যে কয়টা ভিডিও আমি শিডিউলে দিতাম, আমি আগেও যেমন ভিডিও দিতাম সেভাবেই দিব, কিন্তু নতুন যে সিনেমা আসে যেটা ইমিডিয়েটলি দিতে হবে পাল্লাপাল্লি করে, প্রতিদ্বন্দ্বিতা করে অন্য সব চ্যানেলের সাথে, নতুন যে সিরিজটা আসে যেটা আমার পাল্লাপাল্লি করে দিতে হবে অন্য সবার সাথে, সেগুলো তো আমি এখন পাল্লাপাল্লি করার মতো অবস্থা নাই। বাট কে আছে যারা ইয়াং জেনারেশন, আমার একটা ইয়ং এনার্জেটিক টিম আছে, ওরাও এই চ্যানেলটার একসময় ফ্যান ছিল এবং ওরা এখন এই চ্যানেলে কাজ করলে কি হবে, ওদের একটা কর্মসংস্থান হবে। আমি 4,500 টাকা খরচ করে ভিডিওটা তৈরি করেছি ফ্রমের। তোমরা যদি পাকনামি না করতে যে ভয়েস দিলেন না, ভাই ওই ভয়েস ফ্রম কি মানুষ ভিডিও দেখে নাই, তুমি ফ্রম লিখে সার্চ দাও তো, অন্য চ্যানেলে দেখো তো 4-5 লাখ করে মানুষ দেখেছে, তারা দেখে নাই, তুমি না দেখলা, ওর অন্য অডিয়েন্স তো আমি পেতাম। কিন্তু তোমাদের এইগুলো কমেন্টের কারণে পুরো জায়গাটা আমার নষ্ট করে ফেলেছো তোমরা। এগুলো ভালোবাসা না তো, এগুলো তো আমার ক্ষতি করা। তো আমার চ্যানেল বাঁচাতে আমার তো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমি যেহেতু পারি না শারীরিকভাবে, তাহলে আমার সেরকম আমি টিম নিয়েছি, এনার্জেটিক আমি পোলাপান নিয়েছি, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে যাতে অন্তত চ্যানেলটা টিকে থাকে। তো 4,500 টাকা খরচ করে ভিডিওটা আমি তৈরি করলাম, মোটামুটি 1.5 লাখ 2 লাখ ভিউ আসলে আমার 9,000 টাকা আসতো। দেখা গেল উল্টা আমার 4,500 টাকা লাভ থাকতো, আর যে পোলাপান কাজ করলো ওদের একটা কর্মসংস্থান হতো। ভাই তোমাদের প্রবলেম কি? এছাড়াও আমি আরেকটা ওয়েবসাইট তৈরি করেছি স্যাভেজন, সেটা দিয়ে মোটামুটি সবকিছু মিলিয়ে একটা ভিডিও কস্ট যাই হোক সম্ভব উঠানো। আর এটা যেহেতু 3.5 মিলিয়নের একটা বড় চ্যানেল, এখানেই আমরা নতুন সিনেমা নতুন সিরিজগুলো আনতে চাই। তোমরা কেন এই চ্যানেলটাকে জাস্ট একটা টিভি চ্যানেলের মতো নিতে পারো না? একটা টিভি চ্যানেলে একজনেরই খালি সিনেমা হয়, সারা জীবন আমি তুই ভয়েস দিব, সারা জীবন এখানেই থাকবো আমি। তো এই জন্য আমি বললাম ভাই তোমাদের ভালোবাসা আমার দরকার নাই। যারা বলো যে আপনার ভয়েস ছাড়া ভালো লাগে না, ভাই তোমরা চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ। যথেষ্ট বিরক্তিকর ব্যাপারটা। তোমরা কি করতে পারো ভাই, তোমাদের যাদের আমার ভয়েস ছাড়া চলবে না, যাদের কন্টেন্ট দরকার না, খালি ভয়েস দরকার, তারা ভাই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতে পারো। আর যদি দেখো সমস্যা নেই, কিন্তু বাজে কমেন্ট করো না, কারণ আমার এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমার নতুন যত সিনেমা আসবে, ওদের ইয়াং মাথা, যেমন আমি একসময় ট্রেন্ডিং এর জিনিসগুলো জানতাম, এখন আমি যাই না, এখন আমার 10টা বাড়তি চিন্তা আছে। ওরা এখন ইয়াং পোলাবান, ওরা এখন ট্রেন্ডিং জানে যে কখন কোন তামিল সিনেমা আসলো হিট, কোন হলিউড সিনেমা আসলো, কোন কোরিয়ান ড্রামা আসলো, এগুলো সম্পর্কে অবগত। তো ওরা ওদের মতো কন্টেন্ট এখানে নিয়ে আসবে। ভাই তোমাদের উচিত সাপোর্ট করা, যদি তোমরা র্যান্ডম গ্রুপকে ভালোবাসো। কিন্তু তোমরা কাজ করা হচ্ছে হেটারের মতো। জেনারেলি আমার ওই ভিডিওটা তোমরা যে ক্ষতিটা করলে, তোমরা একটা ভিডিও প্লে করবে না, আমি সমস্যা নাই, তোমরা প্লে করো না, তোমরা ভিডিও র্যান্ডমে ভিডিও দেখো না। আমি রিকোয়েস্ট করছি তোমাদের, যাদের যে অবসেশনটা আছে যে আমার ভয়েস ছাড়া ভিডিও দেখবে না, তারা প্লিজ তোমরা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও। আমি নতুন করে ভিডিও দেবো, নতুন প্ল্যান ভিডিও দিব, আমরা নতুন অডিয়েন্স নিয়ে কাজ করবো। কারণ ভিডিও সেই অন্য জায়গায় ঠিকই দেখো, কিন্তু আমার চ্যানেলে যদি ভিডিও দেয় তখন তোমাদের আমার ভয়েস লাগবে কেন ভাই? অন্য জায়গায় তো ঠিকই দেখো, আবার অন্য জায়গায় তোমরা না দেখো। অন্য কেউ যদি একটা কন্টেন্ট দেয় সেখানে 4-5 লাখ ভিউ হচ্ছে না, তারা কি আমাদের অডিয়েন্স? ওইসব অডিয়েন্সদের আমার ধরতে হবে না? তো তোমরা যারা আমার ভয়েস ছাড়া ভিডিও দেখবে না, আমি রিকোয়েস্ট করছি র্যান্ডম ভিডিও চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও ভাই। আমার ভিউ লাগবে না, আমি নতুন করে শুরু করবো মনে করবো, আজকে থেকে আমি নতুন করে শুরু করলাম। আমার যা আসবে নিউ অডিয়েন্স আসবে, আর তাদেরকে আমি ওই ভয়েস অ্যাডিকশন দেখাবো না। এই চ্যানেলে 10 জন 20 জন রেগুলার নিউ ভয়েস আসবে, দিনে 8টা 10টা কন্টেন্ট আপলোড হতে পারে এই এক চ্যানেলে। আমি এটাকে টিভি চ্যানেলের মতো চালাবো। তো দয়া করে তোমরা যারা আমার ভয়েস অবজেস্ট, তারা এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো। আমি হাম্বল রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। মানে তোমাদের এই জিনিসের কারণে আমি খুব বিরক্তিকর, আমি খুবই মনে করো যে হতাশ। তো গাইস, আমি বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের কথা। স্যাভেজন ওয়েবসাইটটা একবার হলেও ঘুরে এসো, সেখানে অসাধারণ সব কালেকশন রয়েছে এবং কালেকশনগুলো অন্তত একবার হলেও দেখো এবং নিশ্চিন্তে তুমি অর্ডার করো। আর অর্ডার করার আগে তুমি আমার সেলারের সাথে যোগাযোগ করতে পারো, তাকে সরাসরি বলবে যে এটার অ্যাকচুয়াল ভিডিওটা দেন, যে এটা ভিডিও করে পাঠিয়ে দেন প্রোডাক্ট। তো প্রোডাক্ট দেখে তারপর তুমি অর্ডার করবে এবং যখন তুমি রিসিভ করবে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট দেখবে ঠিক আছে কিনা। যদি তোমার মনে হয় দাম আন্দাজে সঠিক প্রোডাক্ট পেয়েছো তাহলে রাখবে, না হলে তুমি ফেরত দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো তোমাদের জন্য একটা বিশ্বস্ত মার্কেট প্লেস আমি তৈরি করছি, যেখানে তোমাদের মধ্যে থেকে আমরা সেলার নেব এবং তোমাদের মধ্যে থেকে আবার কেউ কিনতে পারবে। তো আশা করছি এই মার্কেট প্লেসটা তোমাদের সবার উপকারে আসবে এবং সবাই মিলে এই মার্কেট প্লেসটাকে সাপোর্ট করবে।